আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখব আধুনিক কৃষির সম্পূর্ণ এবং একে অপরের সাথে যুক্ত বিশাল এক জৈবিক ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র নিয়ে। মাটি প্রস্তুত করা থেকে শুরু করে খাবার আমাদের প্লেটে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে বিজ্ঞান ও প্রকৃতি কিভাবে একসাথে কাজ করে, চলুন সেটাই আজ গভীরভাবে জেনে নেওয়া যাক। তাহলে চলুন আজকের আলোচনার মূল বিষয়গুলো এক নজরে দেখে নিই। আমরা কথা বলবো ফসল চাষ, অণুজীব সার, জৈবিক উপায়ে কীটপতঙ্গ দমন, মৎস্য চাষ, মৌমাছি পালন এবং পোল্ট্রি ফার্মিং নিয়ে। শুরুতেই আসা যাক আমাদের প্রথম বিষয়, ফসল চাষ, যা আমাদের পুরো খাদ্য ব্যবস্থার একদম মূল ভিত্তি। মাঠ থেকে আমাদের প্লেট পর্যন্ত খাবার আসার পেছনের গল্পটা কিন্তু বেশ লম্বা। প্রথমে জমি ভালোভাবে চাষ করে বীজ বোনা হয়, এরপর দরকার মতো সেচ দেওয়া, ক্ষতিকারক আগাছা পরিষ্কার করা এবং সবশেষে সঠিক সময়ে ফসল ঘরে তোলা। শুনলে সাধারণ মনে হলেও একটি স্বাস্থ্যকর আর ভালো ফলনের জন্য এই প্রতিটি ধাপই একেবারে অপরিহার্য। এত কষ্ট করে যে ফসল আমরা ফলাই, সেটা থেকে আসলে আমরা কি পাই? ভাতের কথাই ধরুন, এতে আছে প্রায় 79.1% শর্করা বা কার্বোহাইড্রেট, 6% প্রোটিন আর সামান্য একটু ফ্যাট। আমাদের প্রতিদিনের কাজের যে শক্তি, তার বেশিরভাগটাই কিন্তু আসে এই উপাদানগুলো থেকে। তবে আধুনিক বিজ্ঞান এখন আর শুধু সাধারণ চাষাবাদেই থেমেনি। এই যেমন গোল্ডেন রাইসের কথা বলা যায়। এটি এমন এক বিশেষ জাতের ধান যা জেনেটিকভাবে উন্নত করা হয়েছে, যাতে এতে প্রচুর ভিটামিন এ থাকে। অর্থাৎ মানবদেহে পুষ্টির অভাব মেটাতে সরাসরি ফসলের গুণগত মান বাড়ানোর এক দারুণ আধুনিক উপায় এটি। এবার আমরা দ্বিতীয় পর্বে যাব। কথা বলবো অণুজীব সার নিয়ে, যাদের প্রকৃতির ক্ষুদ্র অথচ শক্তিশালী সাহায্যকারী বলা যায়। মাটির উর্বরতা বাড়াতে রাসায়নিক সারের কথা তো আমরা সবাই জানি, তাই না? কিন্তু প্রকৃতিতে রাইজোবিয়ামের মতো দারুণ কিছু ব্যাকটেরিয়া আছে। এরা শিম বা ডাল জাতীয় গাছের শিকড়ে বাসা বাঁধে এবং সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন টেনে নিয়ে মাটিতে মেশায়। চিন্তা করে দেখুন, এরা যেন প্রকৃতির এক নিজস্ব অণুবীক্ষণিক সার কারখানা। ক্ষতিকর রাসায়নিক ছাড়াই মাটির স্বাস্থ্য ভালো রাখতে এর কোনো জুড়ি নেই। আমাদের তৃতীয় বিষয়টি হল জৈবিক উপায়ে কীটপতঙ্গ দমন, যা মূলত ফসলের এক প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। ফসলকে পোকার হাত থেকে বাঁচাতে আমরা প্রায়ই রাসায়নিক কীটনাশক ব্যবহার করি, কিন্তু সমস্যা হলো এগুলো পরিবেশকে দূষিত করে আর উপকারী কীটপতঙ্গ মেরে ফেলে। এর চমৎকার একটি বিকল্প হল জৈবিক দমন। এই পদ্ধতিতে প্রকৃতির নিজস্ব খাদক বা অন্যান্য প্রাকৃতিক উপায় ব্যবহার করে ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণ করা হয়, যা পরিবেশের জন্য একেবারে নিরাপদ। জৈবিক দমনের বেশ কিছু দারুণ কৌশল আছে, যেমন ধরুন ইঁদুর মারার জন্য প্যাঁচাটে কাজে লাগানো, কিংবা ক্ষতিকর পোকা খেয়ে ফেলে এমন শিকারী পোকা জমিতে ছেড়ে দেওয়া। আবার কখনো কখনো নির্দিষ্ট পরজীবী ছত্রাক বা ব্যাকটেরিয়াল ইনফেকশন ব্যবহার করে শুধু ক্ষতিকর পোকাগুলোকেই ধ্বংস করা হয়। এমনকি প্রজনন বন্ধ করতে ল্যাবরেটরিতে তৈরি বন্ধা পোকামাকড়ও ছেড়ে দেওয়া হয়। সত্যি বলতে এটি একেবারে জাদুকরী একটি পদ্ধতি। মাটি থেকে এবার চলুন একটু জলে নামি। আমাদের 4 নম্বর বিষয় হল মৎস্য চাষ বা জলজ কৃষি। আমাদের জলাশয়গুলোতে কিন্তু দারুণ বৈচিত্র্য রয়েছে। যেমন রুই, কাতলা বা মৃগেলের মতো দেশি মেজর কার্পগুলো খুব দ্রুত বাড়ে। আবার বাটা মাছের মতো দেশি মাইনর কার্পগুলো বাড়ে বেশ ধীরে। অন্যদিকে সিলভার কার্প বা গ্রাস কার্পের মতো বহিরাগত বা বিদেশি প্রজাতিগুলোর বৃদ্ধির হার এক এক রকম হয়। চাষের আগে এই বিষয়গুলো জানা খুবই জরুরি। মাছ চাষের পদ্ধতিটাও বেশ গোছানো। সব মাছকে একসাথে ছেড়ে দেওয়া হয় না। ডিম ফোটানোর জন্য প্রথমে থাকে আতুর পুকুর। পোনাগুলো একটু বড় হলে তাদের পালন পুকুরে নেওয়া হয়, আর সবশেষে মাছ যখন পরিণত হওয়ার দিকে যায় তখন তাদের মজুত পুকুরে রাখা হয়। প্রতিটি ধাপে মাছের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাই হল আসল কথা। মাছ চাষের ক্ষেত্রে প্রণোদিত প্রজনন বা ইনডিউসড ব্রিডিং নামের একটি চমৎকার আধুনিক কৌশল আজকাল খুব ব্যবহার করা হয়। এখানে মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস ব্যবহার করে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এবং নিরাপদে মাছের প্রজনন ঘটানো হয়। বিজ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে প্রাকৃতিক ফলন বাড়ানো যায়, এটি তার একটি নিখুঁত উদাহরণ। এবার আমরা চলে যাচ্ছি পঞ্চম পর্বে, মৌমাছি পালন, যাকে আক্ষরিক অর্থেই এক মিষ্টি বিজ্ঞান বলা যায়। মধু খেতে কেনা ভালোবাসে, কিন্তু মধু শুধু মিষ্টিই নয়, এটি পুষ্টির এক বিশাল ভাণ্ডার। এতে গ্লুকোজ ও ফ্রুক্টোজের মতো প্রাকৃতিক শর্করার পাশাপাশি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো জরুরি খনিজ আছে। সাথে আয়রন, সোডিয়াম আর ভিটামিন বি কমপ্লেক্স ও সিও পাওয়া যায়। প্রাকৃতিকভাবে তৈরি এমন পুষ্টিকর খাবার সত্যিই বিরল। আমাদের আজকের বিশ্লেষণের একেবারে শেষ পর্বে চলে এসেছি আমরা। 6 নম্বর বিষয়টি হল পোল্ট্রি ফার্মিং।
পোলট্রি ফার্মিংয়ে মূলত দুটি ভাগ আছে যা নির্ভর করে আমাদের চাহিদার উপর। যে জাতগুলো একটানা প্রচুর ডিম দিতে পারে তাদের বলা হয় লেয়ার, আর যে জাতগুলো খুব দ্রুত বড় হয় এবং যাদের মূলত মাংসের জন্যে পালা হয় তাদের বলা হয় ব্রয়লার। বাণিজ্যিকভাবে যে জাতগুলো সারা পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয় তার মধ্যে রোড আইল্যান্ড রেড, হোয়াইট লেঘর্ন, ব্ল্যাক মাইনরকা এবং লাইট সাসেক্স অন্যতম। খামারগুলোতে এক একটি জাত তাদের নিজস্ব উৎপাদন ক্ষমতার জন্যই বিশেষভাবে সমাদৃত। এতক্ষণের এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি বুঝতে পারলাম? আধুনিক কৃষি ব্যবস্থা শুধু মাঠে গিয়ে বীজ বোনা বা ফসল কাটার মতো কোনো যান্ত্রিক কাজ নয়। এটি হল অত্যন্ত সুপরিকল্পিত এবং একে অপরের সাথে গভীরভাবে যুক্ত এক বিশাল জৈবিক ইকোসিস্টেম। মাটি, অণুজীব, জলজ জীবন, কীটপতঙ্গ আর পাখি সবকিছু মিলেই তৈরি হয় আমাদের এই অবিশ্বাস্য খাদ্যচক্র। শেষ করার আগে একটি বিষয় ভেবে দেখার অনুরোধ করব। আমাদের আশেপাশের কোনো এক ছোট খামারে রাসায়নিকের বদলে জৈবিক সার ব্যবহার করার মতো একটা সাধারণ সিদ্ধান্ত কিভাবে আমাদের বৃহত্তর বৈশ্বিক পরিবেশের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। আন্তর্জাতিক পর্যায়ে টেকসই খাদ্য উৎপাদনের যে বড় বড় লক্ষ্যগুলো আছে তার শুরুটা কিন্তু এই স্থানীয় খামারগুলো থেকেই হয়। আমাদের প্রতিদিনের খাদ্য ব্যবস্থা কিভাবে পুরো পৃথিবীকে টিকিয়ে রাখে, এই প্রশ্নটি মাথায় রেখেই আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।